আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকের এই ভিডিওটি খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা যারা ভিপিএস নিয়ে কাজ করতে চান বা কাজ করেন, অথবা যারা নিজস্ব হোস্টিং ব্যবসা স্টার্ট করতে চাচ্ছেন বা বিভিন্ন ধরনের সমস্যায় ভুগছেন এই হোস্টিং নিয়ে, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওটি যাদের জন্য, শুরুতেই বলে রাখি, ভিডিওটি যাদের জন্য যারা নিজের ওয়েব হোস্টিং সার্ভিস বা সার্ভার তৈরি করতে চান, যারা বিগিনার থেকে অ্যাডভান্স সবার জন্য এই ভিডিওটি, যারা ভিপিএস ব্যবহার শিখতে চান তাদের জন্য এই ভিডিওটি, যারা ওয়েবজু প্যানেল দিয়ে হোস্টিং ম্যানেজমেন্ট করতে চান তাদের জন্য, ঠিক আছে, এবং সাথে আরও বলতে পারি যারা ফ্রিল্যান্সার এবং ডেভেলপার তাদের জন্য এই ভিডিওটি। তো এখন চলে আসি আরেকটি কথায়, যে এই ভিডিওতে আপনারা কি শিখতে পারবেন আর কি। এই ভিডিওতে আপনারা জানবেন যে ভিপিএস কি এবং ভিপিএস কীভাবে কাজ করে, সঠিক অপারেটিং সিস্টেম নির্বাচন করা, মানে আপনি যেই ওয়েব প্যানেলটি ইউজ করবেন তার জন্য, মানে সেই ভিপিএসের জন্য ওয়েসটা কেমন হতে হবে, অ্যালবানিনাক্সের ভিপিএস কীভাবে সেট আপ করতে হয় সেটা জানবেন, সার্ভার আপডেট এবং আপগ্রেড করার সম্পূর্ণ প্রক্রিয়া, হোস্ট নেম কীভাবে সেট করতে হয়, ওয়েবজু কীভাবে ইনস্টল করতে এবং কনফিগারেশন করতে হয় তাই স্টেপ বাই স্টেপ, এবং নিজের ওয়েব হোস্টিং সার্ভার তৈরি করার সম্পর্কে আপনারা জানবেন। এই ভিডিওটি দেখার পর আপনি যা করতে পারবেন, নিজের ভিপিএস সম্পন্ন সেট আপ করতে পারবেন, ওয়েবজু প্যানেল ব্যবহার করে হোস্টিং তৈরি করতে পারবেন, প্রফেশনাল লেভেলের সার্ভার ম্যানেজ করতে পারবেন। আপনার পূর্বের কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। তারপরও যদি আপনার কোনো সহযোগিতার প্রয়োজন হয় তাহলে আপনি আমার নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা ফেসবুকে নক করতে পারেন। এখন আমরা আসি ভিপিএস আসলে কি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি এখানে একটা জিনিস অন করে রেখেছি, এইটা একটা ভিপিএস আর কি, আমার একটা ভিপিএস, এটা এখন লাইভ নাই, অফ আছে, আমি সেটা নিয়ে পরে আলোচনা করব। এই ভিপিএসটা হচ্ছে, ভিপিএসটা আসলে কি এটা আমাদের জানা দরকার। ভিপিএসটা হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট সার্ভারের সংক্ষিপ্ত রূপ। ভিপিএস একটি বড় ফিজিক্যাল সার্ভারের একটা পোর্শন বা পার্ট। এটাকে সফটওয়্যার দ্বারা ভাগ করা হয়েছে ভিজুয়ালাইজার টেকনোলজির মাধ্যমে, অর্থাৎ ভার্চুয়ালাইজার টেকনোলজির মাধ্যমে এটাকে ছোট করা হয়েছে। আমি যদি কথাটা এভাবে বলি, ভিপিএসটা অ্যাকচুয়ালি আপনার ফ্ল্যাটের মতন, ঠিক আছে। আমরা এরপরে আরও একটু ডিটেলসে গিয়ে জানবো আর কি। তো এইটুকু জানে রাখেন যে ফ্ল্যাট মানে ফিজিক্যালি আপনি একটা বিল্ডিংয়ের মধ্যে যে ফ্ল্যাটটা ব্যবহার করেন, ওই ফ্ল্যাটটা হচ্ছে ভিপিএস। ভিপিএস কীভাবে কাজ করে এটা একটু জানি আমরা। ভিপিএস একটি বড় পাওয়ারফুল সার্ভার, মানে ফিজিক্যাল মেশিন ডেটা সেন্টারে থাকে। সেই সার্ভারের ভার্চুয়ালাইজার টেকনোলজি দিয়ে অনেকগুলো ছোট ছোট সার্ভারকে তৈরি করা হয়, আর ওই ছোট সার্ভারগুলোই হচ্ছে ভিপিএস। প্রতিটি ভিপিএসে যা থাকে, আলাদা আপনার র্যাম থাকে, তারপরে আপনার সিপিইউ থাকে, সিপিইউর অংশ থাকে, স্টোরেজ থাকে এবং অপারেটিং সিস্টেম থাকে। আমরা যদি এখানে একটু দেখাই, এই যে ওয়েস, এগুলো হচ্ছে ওয়েস। সো এরকম ওয়েস মানে অপারেটিং সিস্টেম থাকে। এখন আমরা সরাসরি আসি উদাহরণ হিসাবে। ভিপিএস আসলে সরাসরি জানার বিষয়টা হচ্ছে, একটি বড় বিল্ডিং, এটা হচ্ছে আপনার ফিজিক্যাল সার্ভার বা ডেটা সেন্টার, এবং ওই বিল্ডিংয়ের মধ্যে অনেকগুলো ফ্ল্যাট থাকে। সে আপনার বিল্ডিংটা যদি 10 তলা হয় তাহলে সেখানে 20টা ফ্ল্যাট থাকবে, যদি ডুয়েল কমপ্লেক্স হয় তাহলে 20টা ফ্ল্যাট থাকবে, আর যদি সিঙ্গেল কমপ্লেক্স হয় তাহলে 10 তলায় 10টা ফ্ল্যাট থাকবে। প্রতিটি ফ্ল্যাট এক একটি ভিপিএস। দেখেন প্রতিটি ফ্ল্যাট এখানে সব কিছু পাওয়া যায়, আর ওই অনেকগুলো ফ্ল্যাট মিলে কিন্তু একটা বিল্ডিং হয়। তার মানে এখানে ভিপিএস হচ্ছে সার্ভারের একটা পোর্শন। তো ভিপিএস দিয়ে আপনারা কি করতে পারেন এই বিষয়টা। তো ভিপিএস ব্যবহার করার একটা তো রিজন আছে। আমরা ভিপিএস কেন ব্যবহার করব? শেয়ার হোস্টিং থেকে ভালো, বেশি শক্তিশালী, ডেডিকেট সার্ভার থেকে সস্তা, ভিপিএসের নিজস্ব সব কন্ট্রোল থাকে, যেমন এটা আমার ভিপিএস, এটার সমুদয় কন্ট্রোল আমার কাছে আছে, সিকিউর অ্যান্ড ফ্লেক্সিবল, কাস্টম সফটওয়্যার ইনস্টল করা যায়, এই বিষয়গুলো খুব কমন। এবার আপনি ভিপিএস নির্বাচনের সময় আপনার গুরুত্বপূর্ণ যে বিষয়টি দরকার, হার্ডওয়্যার স্পেসিফিকেশন। আপনার কমপক্ষে যে ভিপিএসটা আপনার নেবেন, যে কোম্পানি থেকেই নেন, ভিপিএসটা যেন ন্যূনতম 2 GB র্যাম বিশিষ্ট হয়। আমরা যদি এইটাকে একটু গ্রাফ চার্ট বা স্ট্যাটিক্সটিকে নিয়ে আসি, এই যে আপনি আমার সার্ভারটা দেখতে পাচ্ছেন, এই যে যে সার্ভারটা আমি এখানে ভিপিএস, আমার কিন্তু র্যাম আছে 2 GB, ঠিক আছে। আমার কিন্তু কোর হচ্ছে 2 কোর, 2টা কোর আছে। আমি ডিস্ক স্পেস কিন্তু 30 GB নিয়েছি। কথাটা হচ্ছে যে র্যাম কমপক্ষে 2 GB, সিপিইউ 1 থেকে 2 কোর, এবং আপনার স্টোরেজ মিনিমাম 20 থেকে 40 GB হতে হবে। এবং এবং সবচেয়ে ভালো হয় যে ব্যান্ডওয়াইটটা কিন্তু আনলিমিটেড হলে ভালো হয়। আমার ব্যান্ডওয়াইট হচ্ছে
1000 জিবি, মানে 1 টিবি আমার ব্যান্ডওয়াইড। ওভারঅল যদি আমি দেখাই যে এই যে আমার 1 টিবি ব্যান্ডওয়াইড, সেখান থেকে আমি 84 জিবি ইউজ করেছি। তো আপনারা কখনোই উইন্ডোজ সার্ভার পরিচালনা করতে যাবেন না শুরুতে, কারণ এটা হ্যাভি এবং কস্টলি। কোনো ধরনের আননোন কাস্টম অপারেটিং সিস্টেম আপনারা ব্যবহার করতে যাবেন না, যেটা সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই, অর্থাৎ জানেনই না ওইটা কোন কোম্পানি বিল্ড করেছে। আর পুরাতন কোনো অপারেটিং সিস্টেম ইউজ করবেন না, যেমন স্যান্টওয়েস, এই ধরনের কোনো অপারেটিং সিস্টেম আপনারা যেন ইউজ না করেন। আমার ব্যক্তিগতভাবে আপনাদেরকে রেকমেন্ড করব, আপনারা যদি ওয়েবজু ইনস্টল করতে চান তাহলে অবশ্যই আলবানি লিনাক্স 9 ব্যবহার করতে হবে, আর যদি আপনার লার্নিং পারপাসে হয় তাহলে উবুন্টু হলে এনাফ। তো এ হচ্ছিল আমাদের ভিপিএস নিয়ে আলোচনা। ভিডিওটি অনেক দীর্ঘ হয়েছে, আমি জানি আপনারা অনেকে 1-2 মিনিটের মধ্যেই ক্রস করেন। এখন আমরা আপনাদেরকে পুরো প্রক্রিয়া ভিপিএস কনফিগারেশন থেকে শুরু করে সব দেখাবো। তো যেহেতু শুরুতে কিছু কথা বলার ছিল তাই বলেছি, আশা করি কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং দেখবেন। এখন আমি আপনাদেরকে আলমানি লিনাক্স ইনস্টল থেকে শুরু করে সব করব। তো এখানে আমরা প্রথমত আলমানি লিনাক্সটা সেট আপ করবো, সিলেক্ট করলাম, এবং আমরা যেহেতু ভিপিএসটি ইউজ করবো সেক্ষেত্রে আমরা একটা পাসওয়ার্ড এখানে বিল্ড আপ করি। ঠিক আছে, আমরা পাসওয়ার্ডটাকে সেট করছি যাতে করে আমাদের ফিউচার টাইম যখন আমরা ভিপিএসটা অ্যাক্সেস করব পুটি দিয়ে, তখন যেন আমরা ব্যবহার করতে পারি। রিইনস্টলে ক্লিক করব। এবার আমাদের পাসওয়ার্ডটা আমরা দিয়েছি এবং আমরা আলমানি লিনাক্স ইনস্টলেশনের প্রসেস দিয়েছি। ঠিক আছে, আমাদের একটু সময় নেবে, সময় নেওয়ার পরে এটাকে রান হবে। আমরা ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে হবে, যেহেতু আমরা ভিপিএস অপারেটিং সিস্টেম রিইনস্টল করলাম। পূর্বে আমাদের যেহেতু একটা ছিল, উবুন্টু ছিল, আমরা সেটাকে রিমুভ করে আলমানি লিনাক্সে নিয়ে গেলাম। ততক্ষণ আমাদের একটু হোল্ড করতে হবে, যেহেতু ওটাকে 2-1 মিনিট ইনস্টল হবে। দেখুন স্পেসিফাই আমাদের কিন্তু অলরেডি ভিপিএসটি সম্ভবত রান হয়েছে, যার ফলশ্রুতিতে আমাদের কিন্তু স্পিড নিচ্ছে। আমরা একটু রিলোড করে দেখি ভিপিএসটাকে, তাহলে হ্যাঁ আমাদের ভিপিএসটি অলমোস্ট রান হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন যে সবগুলো চালু হয়েছে। এখানে আমাদের নোট মানে সে ইন্টারনালি কাজ করছে, সেট আপ করছে। আমরা চাইলে এটা গ্রাফে দেখতে পারি, এখানে গ্রাফের পর এখানে সিস্টেমেটিক্যালি দেখতে পারি যে কী করছে। যেহেতু সে এখন কাজ করছে সেক্ষেত্রে আমরা এটা দেখতে পাচ্ছি যে সে ডেটা লোড নিচ্ছে, তারপর কত পার্সেন্ট নিচ্ছে, সব যাবতীয় এখান থেকে আমরা ডেটাগুলো ইনফরমেশন পেয়ে যেতে পারি। তাহলে মোটামুটি আমাদের কিন্তু সার্ভার এর যে ভিপিএস আছে, ভিপিএস অপারেটিং সিস্টেম ইনস্টল করা হয়ে গেল। এখন আমাদেরকে এই ভিপিএস অ্যাক্সেস করতে হবে। ঠিক আছে, আমরা দুটো পদ্ধতি ইউজ করতে পারি। এখানে ভিএনসির মাধ্যমে আমরা সরাসরি সার্ভারটাকে অ্যাক্সেস করতে পারি, অথবা আমরা পুটি সফটওয়্যারের মাধ্যমে অ্যাক্সেস করতে পারি। দুটাতেই দেখাই দিচ্ছি। আমরা প্রথমত ভিএনসির মাধ্যমে অ্যাক্সেস করব। ভিএনসিতেই দেখুন, ভিএনসিতে লঞ্চ করলে সরাসরি ভিএনসি কিন্তু একটা ব্রাউজার বেজে এটা অন হবে। এই যে দেখুন ভিএনসিতে এটা রান হচ্ছে। আমাকে এখন এটা লগ ইন করার জন্য আমাকে কিন্তু রুট ইউজার এবং আমি যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা এখানে ইনপুট করতে হবে। করে ইন্টার দিলে আমার এটা লগ ইন হবে। দেখেন আমার এটা কিন্তু লগ ইন হয়েছে। আমি যদি এখন এলএস দিয়ে লিখি তার ডিরেক্টরিগুলো আমি দেখতে পাবো। দেখুন আমাদের অলরেডি আমি কিন্তু সার্ভারে লগ করেছি। তো এখন আমি যদি এইটাকে পুটি দিয়ে অ্যাক্সেস করতে চাই, এখানেও থাক, আমি যদি পুটি দিয়ে অ্যাক্সেস করতে, আমার কম্পিউটারে কিন্তু পুটি ইনস্টল করা থাকতে হবে। আমি পুটি দিয়ে করি, এই পুটিটাকে আমি রান করি। পুটিতে কীভাবে অ্যাক্সেস করবেন সেটাও আমি দেখে দিচ্ছি। এই হচ্ছে পুটি সফটওয়্যার। ঠিক আছে, আমরা একটু সাদা পৃষ্ঠায় যাই, তাহলে আপনার দেখতে ভালো লাগবে পুটিটি। এ হচ্ছে পুটি সফটওয়্যার। এই পুটি সফটওয়্যার আপনাকে ব্যবহার করতে গেলে যে কাজটি করতে হবে, আপনার যে আইপি রয়েছে মানে ভিপিএসের আইপি, এটাকে কপি করতে হবে। আপনাকে পুটির এই যে হোস্ট সার্ভার এখানে পেস্ট করতে হবে। আমি যেহেতু এসএসএস যদি পূর্বে ক্রিয়েট করতাম তা লোড করে দিলে আমার এটা লগ ইন হয়ে যেত। এই আইপি পোর্ট হলো আপনার 22 থাকবে, এরপর ওপেন কানেকশন করতে হবে। আমি যেহেতু সিঙ্গেল একবার কানেকশন করব, সেহেতু কানেক্ট ওয়ান টাইম করব। এবার এখানে আমি লিখব ইউজার নেম রুট এবং পাসওয়ার্ড আমাকে দিতে হবে, যে পাসওয়ার্ডটা আমি সার্ভার কনফিগারেশনের সময় সেট করেছিলাম। ঠিক আছে, এবার ইন্টার দিতে হবে। আমি লগ ইন করেছি, আপনাদের এখানে দেখায় দেয় এলএস সেম, যা আপনারা ভিএনসিতে দেখেছিলেন এই সেম। দেখুন এই যে সেম অ্যাজ সেম। তো এখন আমি ভিএনসিতেও কাজ করতে পারি বা আমি এই পুটিতে কাজ করি। তো আমি যেহেতু পুটিতে লগ ইন হয়েছি, তো আমি পুটিতেই কাজ করি, ভিএনসিতে আপাতত না করি। তো এখন যে কাজটি আমরা করব সেই কাজটি হচ্ছে যে প্রথমত আমরা এই সার্ভারটিকে আপগ্রেড করব, এই সার্ভারটিকে হোস্ট নেম সেট করব, ইটসেট্রা এটসেট্রা। তো এর জন্য আমি পূর্বেই কিছু ডেটা এখানে লিখে রেখেছি। দেখুন আমি হোস্ট চেক করার জন্য এইটা একটা বিষয় আছে যে আমরা এই হোস্ট নেম এতটুকু কপি করি। কপি করার পর আমরা পুটিতে যাই, গিয়ে আমি এখানে পেস্ট করছি হোস্ট নেম -f। আমার হোস্ট নেম সেট আছে। তারপরে যদি সেট না করা থাকতো তাহলে আমরা কি করতাম, যে এই যে লেখাটা রয়েছে আমি
এই লেখাটা সেট করে নিতাম। আমরা কিন্তু হোস্ট নেম চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। আমার হোস্ট নেম যেহেতু এখান থেকে কনফিগারেশন করা হয়েছে, এই যে এখান থেকে হোস্ট নেম কনফিগারেশন করা হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু আমাকে কষ্ট করে কোড দিয়ে করতে হলো না। তারপর আমি দেখাই যে এরকম কোড দিয়ে আমরা যখন ইন্টার দিব তাহলে অটোমেটিক্যালি হোস্ট নেম সেট হয়ে যাবে। আমরা যদি চেঞ্জ করি তাহলে ওটা চেঞ্জ হয়ে যাবে। তারপর চেক করার জন্য আমরা লিখতে পারি এই যে হোস্ট নেম CTL, একবারে পুরাটাই ডেটা দেখার জন্য, যে এই যে দেখতে পারেন যে আমার এই যে হোস্ট নেম, তারপর আমার সার্ভার যাবতীয় ডেটা আর কি। এখন আমরা যে কাজটা করব সেই কাজটা হচ্ছে যে আমরা এখন সিস্টেম আপডেট করব, তারপর আপগ্রেড করব। এই যে সিস্টেম আপডেটের জন্য কোড রয়েছে, এই কোডটি আমরা সরাসরি পেস্ট করে দেবো, রাইট করেও দিতে পারি। আমরা এখানে পেস্ট করে দিই, ইন্টার প্রেস করব। তাহলে কিছু সময় আমাদেরকে অপেক্ষা করতে হবে, আমাদের এই আলবা লিনাক্সের সিস্টেমটি আপডেট হতে থাকবে। এই যে দেখুন, আমি এটাকে একটু বড় করি, তাহলে আপনাদের এটা দেখতেও ভালো লাগবে আর বুঝতেও ভালো লাগবে। দেখুন সার্ভারে অপারেটিং সিস্টেমগুলো ফাইল ডাউনলোড হচ্ছে। তো এটা একটু সময় নেবে, ততক্ষণ আমাদেরকে অপেক্ষা করতে হবে। সো আমাদের সিস্টেম কিন্তু আপডেট হয়েছে। এখন আমরা এটা আরেকবার আপগ্রেড কমান্ডটাও একটু দিয়ে দিই। যদিও বা আপডেট কমান্ড দিয়ে কোনো লাভ হবে না, তারপর আমি আপনাদেরকে বোঝানোর জন্য, যদি কোনো কারণে আপডেট মিস ইউজ হয় আর কি। দেখুন আমরা আপগ্রেড কমান্ড দিলাম, ওকে, আমার সব কিছু আপডেট আছে, আমার এখানে আর কোনো কিছু প্রয়োজন নেই। এবারে আমাকে কিছু উইগেট আর কি, গ্যাজেট আর কি একটু ইনস্টল করে নিতে হবে। যেমন এই গ্যাজেটটি আর কি, ন্যানো গ্যাজেট আনজিপের এই কোডটি, আমরা এটা করবো কি, এটাকে কপি করে এইটাকে আমরা দিয়ে দেব, ঠিক আছে। এবং কিছু সময় আমরা অপেক্ষা করব, এটা ফাইল আর কি, ন্যানো ফাইলটিকে ইনস্টল করে নেবেন, এটা আমাদের প্রয়োজন লাগবে। এরপর আরেকটা কাজ থাকে, সেটা হচ্ছে যে আপনি চাইলে এসি লিনাক্স ডিজেবল করে রাখতে পারেন। অনেক সময় আর কি ফাইলপত্র ইনস্টলেশনের সমস্যা করে ওয়েব প্যানেলে, তো আমরা এটা আপাতত ডিজেবল করছি না। এখন আমরা সরাসরি ওয়েবজুর ওয়েবসাইটে যাব এবং তাদের যে কমান্ড রয়েছে সেই কমান্ড অনুযায়ী আমরা এখন ওয়েবজু ইনস্টল করব, লিখে রেখেছে। তো এই যে প্রথমত আমরা যে কাজটা করব, আমাদের যেহেতু পুটিতে লগ ইন করাই রয়েছে, তো আমরা প্রথমে ফার্স্ট লাইনটা আমরা এখান থেকে কপি করব। এই ফার্স্ট লাইনটা কপি করে আমরা সরাসরি ওয়েবজুতে আসবো, আমাদের পুটিতে আসবো, আসার পর এখানে পেস্ট করে দেবো, দেওয়ার পরে ইন্টার প্রেস করবো। দেখুন আমাদের ফাইলগুলো সে ডাউনলোড করে নিল। ভালো করে দেখুন, ফাইল কিন্তু অলরেডি ডাউনলোড করে নিয়েছে। এরপরে যে কাজটা করব, সেকেন্ড যে কাজ, সেটা হচ্ছে chmod কপি করব এবং পেস্ট করে দেবো, এন্টার প্রেস করব। ওকে, এবার ফাইনাল যে কাজটা সেটা হচ্ছে যে এই অংশটা। এখন আমাদেরকে ওয়েট করতে হবে, এই যে মানে কাজটি, এখন এটা ওয়েট করতে হবে 4টা ফাংশন কমপ্লিটলি ইনস্টল হওয়ার পরে আমাদেরকে ওয়েট করতে হবে। এখন আমাদের ফার্স্ট কাজ করছে, সে ইনস্টলিং করছে লাইব্রেরিজ টিপে, তারপর সেটাকে আবার সেট আপ প্রিপেয়ারিং করবে, তারপরে আমাদের ওয়েবজু ইনস্টল করবে এবং বাকি ফাইনাল অ্যাপস ইনস্টল করে কাজ সমাপ্ত করবে। ততক্ষণ আমরা অপেক্ষা করি। দেখুন আমাদের মোটামুটি ইনস্টলিং, ওয়েবজু ডাউনলোডিং বাকি কাজগুলো হচ্ছে, আর অল্প কিছু কাজ আছে যেটা ও ইন্টারনালি করছে। আর আমরা যদি চাই, অলরেডি কিন্তু ইনস্টল হয়ে গিয়েছে প্রিপেয়ারিং, এখানে বাকি ডেটা কিছু প্রেজেন্ট করে, আর এই ডেটা না প্রেজেন্ট করলে কোনো সমস্যা নেই। আমরা সরাসরি যদি এটাকে অ্যাক্সেস করতে চাই, যেমন ডাউনলোডিং সিস্টেম হচ্ছে, তো এর কিছু কাজ প্রসেস করছে ইন্টারনালি। আমরা যদি এটাকে এমনি বাই ডিফল্ট যদি চেক করতে চাই, তাহলে সরাসরি যে কাজ আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে এই আইপিটাকে কপি করে আমরা সরাসরি আইপিটাকে একটা ব্রাউজার ট্যাবে অন করতে পারি, যে আসলে আমাদের প্রোগ্রামের অগ্রসর কতটুকু। প্রপার ইনস্টল যদি হয় তাহলে এখানে আমাদের ইনস্টলেশনের পর সফটওয়্যার ক্লাউজের ফাইল আসবে, ঠিক আছে। যেহেতু এখনও প্রপার ইনস্টলেশন হয়নি, সেহেতু কিন্তু সফটওয়্যার ক্লাউজের ওই ফাইলটি এখনও আসেনি। তার মানে প্রপার ইনস্টলেশন যখন কমপ্লিট হয়ে যাবে, ইন্টারনালি কাজ হচ্ছে যখন হয়ে যাবে, তখন ওই পেজে আমাদের ডেটাগুলো দেখা যাবে। তো ততক্ষণ অপেক্ষা করি। বন্ধুরা, এখন অলমোস্ট আমাদের সেই আইপিতে এটা ইনস্টল কমপ্লিট হয়েছে। আমরা চাইলে এটাকে মূলত আইপির পিছনে আমরা যদি 2000 পোর্ট দিই, সাপোজ টোকেন 2000 পোর্ট দিয়ে যদি ইন্টার করি, তাহলে লগইন ফেজ আসবে। আর যদি আমরা অ্যাডমিনিস্ট্রেশন লগইন করতে চাই, তাহলে ওই আইপির পাশে আমাদেরকে 2500 কোড দিয়ে যেতে হবে, তাহলে এরকম ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসলে আমাদের যে কাজটা করতে হবে, দেখুন আমার আইপি যেটা আপনারা এখানে দেখেছিলেন এই আইপি, তো এখন আমাদের সেভ মোডেতে প্রবেশ করতে হবে। তাহলে এখানে আমরা যে রুট ইউজার আমাদের যেটা ছিল সেটা এখানে লিখতে হবে রুট, এবং আমরা যা সার্ভারে ভিপিএসে যা পাসওয়ার্ড দিয়েছি সেই পাসওয়ার্ডটা এখানে আমাদেরকে ইনক্লুড করে লগ ইন করতে হবে। আমরা যখন ফার্স্ট টাইম লগ ইন করবো, দেখুন আমাদের এইরকম আমাদের ইন্টারফেস দেখাবে। দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমাদের ইন্টারফেস, লগ অ্যাজ এ রুট আপনি দেখতে পাচ্ছেন, আলবা লিনাক্স 9.7, আর এটা হচ্ছে ওয়েবজু ভার্সন। হোস্ট নেম এইটা আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে অল অফ আওয়ার এভরিথিং ইজ হেয়ার।
এই দেখেন, দেখতে থাকেন। তো এখানে প্রথমে তো কিছু কাজ করতে হবে, যেমন আমাদেরকে ক্লিক অন সেট আপে যেতে হবে। ফার্স্ট অফ ক্লিকে সেট আপে গিয়ে আমাদের এখানে নেম সার্ভার সেট করতে হবে। যেমন আমাদের এই সিলেক্ট করে আমাদের নেম সার্ভার এটাতে দিয়ে দিতে হবে, দিয়ে আমাদের এটা, তারপরে আমাদের এখানে আমাদের মেল দিতে হবে, মেল অ্যাড্রেস। আমাদের মেল অ্যাড্রেস না দিলে যে কাজটি হবে না, যেটা সেভ হবে না, বুঝছেন। তো আমাদের এখানে অ্যাডমিন মেল দিতে হবে যাতে করে এটা আমাদের কনফিগারের জন্য কাজে আসে। তো এটা আপডেট করে নিলাম। তো এই যে আপডেট হয়ে গেল। আমরা নিচেরগুলো দেখতে পারেন যে ওয়েবজু প্যানেলের এই যাবতীয় সেটিংস আছে, এগুলো নিয়ে আমরা পরে কাজ করব। আমরা আপাতত এগুলোকে রিডাইরেক্ট করবো না এগুলোতে। তারপর আমাদের জেনারেল সার্ভারের কিছু কনফিগারেশন আছে, যেমন সকেটগুলো দেখেন, এখানে দেখে নেন জিনিসগুলো, যে এখানে অনেক কাজ আছে, যে লগিং টগিং আরও অন্যান্য বিষয় আছে, ডেটাবেস কনফিগারেশন, আরও রেঞ্জ কনফিগারেশন, অনেক কিছু রয়েছে যা 1 বাই 1 বিষয়গুলো হবে। তারপরে যেটা আছে সার্ভার টাইমের কনফিগারেশন রয়েছে এই যেখানে। তারপরে আমাদের সার্ভার জনের এই যে নিচের দিকে অপশন রয়েছে। সো এরপরে যেটা আছে যে আমাদের ইমেলের যে অপশন রয়েছে, যে ইমেলের কী কী ইমেল যাবে। তারপর আমাদের ওয়েবজোর যে এসিএল ফাংশন রয়েছে, এই যে এসিএল ফাংশন ডিসেবল করবেন কিনা, ইমেল ডিসেবল করবেন কিনা, অন্যান্য বিষয় আছে। তারপর ইমেলের যে বিষয় পিএইচপি মেল সেন্টারের যে বিষয়টি রয়েছে। তারপরে লাইসেন্সের ফাংশন রয়েছে, বার্ড ফ্রেস সিকিউরিটির বিষয়টি রয়েছে, যে মানে লগিং অ্যাক্সেসের জন্য। তো এই বিষয়গুলো এখানে গুরুত্বপূর্ণ। তারপর ডিএনএ যেটা রয়েছে, ডিএনএর জোনে আমরা যাই একটু আপনাদের দেখানোর জন্য। এখানে কিন্তু কোনো ডিএনএ জোন ক্রিয়েট করা নাই, অর্থাৎ আমরা কিন্তু কোনো ডোমেন ডিরেক্টলি ক্রিয়েট করিনি, যার কারণে কোনো ডিএনএ জোন সেখানে কিন্তু অ্যাডও করা নাই। এখানে যদি আমরা ডিএনএ জোন ডোমেন দিই, তারপর তার আইপি দিই, তারপরে তার জন্য ইউজার সিলেকশন করে সেটা ডিএনএ জোন এখানে ক্রিয়েট করতে পারবো। এবার আমি এসএসএল এরটাতে আসি, অটো এসএসএল এর একটা কনফিগারেশন আসি। দেখুন এখানে যদি আমরা এই অটো এসএসএল ক্রিয়েট করে দিই, তাহলে যে ডোমেনগুলো থাকবে সেই ডোমেনগুলোতে এটা অটো এসএসএল ম্যানেজ হবে। এখানে দেখুন সার্টিফিকেটের বিষয়টা এখানে আসে, মানে এসএসএল এর বিষয়টা আমরা প্রথমের দিকে নিয়ে আসি। এর কারণে এরপরে যে বিষয়টা আমরা আসছি, যে নেটওয়ার্কের অনেক সময় আইপি রিজলভের বিষয় থাকে, যেমন হোস্ট নেমের। এখানে আরেকবার আসি আপনাদেরকে বোঝানোর জন্য, যে এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ থাকে। এখন এখানে যে ডোমেনটি রয়েছে, এই ডোমেনটি কিন্তু আমি ম্যানেজ এখনও করিনি। এইটার কিন্তু আমাদের কিন্তু রুট ডোমেনে আছে, যে দেখতে পাচ্ছেন যে নেম সার্ভার টার্ভার অন্যান্য বিষয়। তো এগুলোকে কনফিগার করে দিতে হবে। কনফিগার যেমন এটা কিন্তু অলমোস্ট কিন্তু রেডি কনফিগার হয়ে গিয়েছে, আমাকে অনেক জিনিস কিন্তু আবার চেঞ্জও করতে হবে। সো এই জায়গাতেই আমাদেরকে কিন্তু এই মানে আমাদের মেন যেই ওয়েবসাইটটা রয়েছে, যে অনলাইন জন, ওইটাকে XYZ, হ্যাঁ, এটার আপনার যে আইপি আর কি, এই আইপি আমি একটু আপনাদেরকে বোঝানোর জন্য, এই আইপি অ্যাড্রেসটা এখানে সেট করে দিতে হবে। এখানে যেহেতু কোনো ইউজার নাই, অ্যাড নর্মালি আমি অনগোয়িং সার্ভারে যেহেতু এটা দেখুন এটা চলে এসেছে, এটার ম্যানেজ করার জন্য এখানে ঢুকি আমরা। তো এর যেই ডোমেনটা দেখুন একটা অ্যাড করে দিলাম, এই যে জনগুলো রয়েছে এই জনগুলোতেই মূলত এই ডোমেনটা থাকবে। এটা আমাদের ফার্স্ট অফ অল অ্যাড করে নিতে হবে। আমরা ওইটা একটু সার্চ করি, অনলাইন জন সময় লাগবে XYZ। দেখুন অনলাইন জন লেখার কারণে এখন কিন্তু আমার সরাসরি ওয়েবসাইট চলে এসেছে। সো গাইস, আমার কিন্তু অনলাইন জন এখন লাইভ। এখন এটাতে আমাকে এসএসএল দিতে হবে, এবং এসএসএল দেওয়ার পরে কাজ থাকবে। ইন্টারনালি অনেক কাজ রয়েছে। সো ভিডিওটি অনেক বড় হচ্ছে, তাই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, এবং আপনারা ভিডিওটি দেখতে থাকুন, অনেক কাজ রয়েছে। সো এই কাজগুলো আমাদেরকে 1 বাই 1 করতে হবে। ওকে, তো আমরা যে বিষয়টি আপনাদের সাথে বলছিলাম, যে আমি আপনাদেরকে আরেকবার দেখায় দেই। আমি এই যে আইপিটা নিয়ে সরাসরি এখানে পেস্ট করলাম। তো দেখুন এখানে আমার ওই আইপিতে ওয়েবজু ইনস্টল হয়েছে। আমি চাইলে এখানে আইপির বদলে এখন যদি এই অনলাইন জন আর কি, অনলাইন জন ডট XYZ লিখে ইন্টার দেই, তাহলেও এই পেজ আসবে। তাহলে দেখতে পাচ্ছেন যে আমার ওখানে চলে এসেছে। এখন আমরা যদি অ্যাডমিন অ্যাক্সেস করতে চাই, তাহলে যে বিষয়টা আমাদের কাজ করতে হবে, যে এই আইপিটি কপি করতে হবে, করার পর পেস্ট করে আমি পুরোটা ডেটাটা দেখাই দেয়। এরপরে এই আইপির পরে আর কি এই 2005 লিখলেই আমার সরাসরি যে অ্যাডমিনিস্ট্রেশন ফেজ আছে সেখানে চলে যেতে পারবো। এখানে আমাদের ইউজার আইডি মানে সিলেক্ট করতে হবে, এবং এখানে আমরা যে পাসওয়ার্ডটা দিয়েছি সেই পাসওয়ার্ডটা দিয়ে আমরা এটাকে লগ ইন করবো। আমরা তো মোটামুটি সব কনফিগারেশন করে ফেলেছি, আপনাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি। তো এটা রিএগেন দেখালাম এই কারণে যে আমরা মোটামুটি ব্যবহারের জন্য। তো আমি যদি প্রিমিয়াম লাইসেন্স যদি ইউজ করতে চাই, তাহলে আমাকে কিন্তু পারচেস করতে হবে। আপাতত এটা হলো মানে ডেমো লাইসেন্স, যেহেতু এটা বাই ইনক্লুডেড রয়েছে এটার। সো এখন যে বিষয়টা এখন আমি আপনাদেরকে বলি, যে আমাদেরকে কিন্তু প্রত্যেকটা ফাংশনে, যেমন এই যে এসএসএল, আমরা এখানে আসি, এসএসএল এর কনফিগারেশনের বিষয়টা আসি।
যে এসএসএল কিন্তু ডোমেন ওয়াইজ কিন্তু এসএসএল কনফিগারেশন করে দিতে হবে। এই যে ম্যানেজ ট্যানেজ আরও আনুষঙ্গিক, যে এটা মনে করেন যে মানে সেভ করে দিলাম, সার্টিফিকেট ম্যানেজ করা যায় এখান থেকে, যে পূর্বে যদি কোনো সার্টিফিকেট থাকে সেই সার্টিফিকেটগুলোকে এখানে রিসেট করে দেওয়া যায়, আর চুজ করা যায়, অন্যান্য মডিফাই করা যায়, ঠিক সি প্যানেলের মতন। আমরা এখান থেকে একটা কাজ টোটালি করে দিতে পারি, যে যদি আমাদের এখানে কোনো ডোমেন থাকে সেই ডোমেনটাকে অটো এসএসএলের মধ্যে নিয়ে আসতে পারি। আমি এখন ইনস্টল অটো এসএসএল করে দিলাম আপনাদেরকে বোঝানোর জন্য, যে অটো এসএসএলের যদি কোনো ধরনের ডোমেন যদি অ্যাক্টিভ থাকে তাহলে সেটা যেন এখানে লোড নিয়ে নেয়। ঠিক আছে, এটাই এখানে আরও সেটিং আছে, তারপরও আমি এটা বিষয়টা আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন আমরা যে কাজটি করতে পারি আর কি, যেহেতু আমরা একটা সাইটে এখানে ইউজ করছি, তারপরে আদার্স, তো এখানে তো পোর্ট কনফিগারেশনের বিষয়টা আগে বলেছিলাম, যেখানে যদি পোর্ট কনফিগারেশনগুলি হোস্ট রিডাইরেক্ট ইত্যাদি কাজগুলো করে দিতে হবে, এবং আপনার যাবতীয় আরও ফোর্স এখানে সিকিউর করতে হবে, যেখানে সিকিউরিটি পারপাসে অনেক কাজ করতে হবে, প্লাস আপনার এই যে নেটওয়ার্কিং পারপাস আছে এগুলাতেও কাজ করতে হবে, মানে আরও অ্যাসাইনমেন্ট কাজ আছে। তো সবগুলো তো আজকের এই ভিডিওতে দেখানো সম্ভব না, তারপরে শর্টলি আমরা তো অনেক কিছু আলোচনা করেছি, সব দেখাইছি আমরা মোটামুটি আপনাদেরকে। যেমন এখানে আমাদের যে ডোমেনেতে তো লিস্ট আর কি, যে বিষয়টি জাস্ট আমি ডোমেনটাকে অ্যাড করেছি, এটা তো আপনারা হয়তো খেয়াল করছেন কিনা, এলআইএস। তো এই পার্ক ডোমেন বা একের ডোমেনের ক্ষেত্রে এখানে অন্যের যে ডোমেন সেগুলোকে আমরা এখানে অ্যাড করে দিতে পারি। আমি জাস্ট এখানে কিন্তু ডিএনএ ফাংশনের ডোমেনটা কিন্তু অ্যাড করে দিয়েছি, এটা আপনারা হয়তো সকলে জানেন যে ডিএনএ জনে কিন্তু ডোমেনটা এখানে অ্যাড করেছি, যার ফলে যেহেতু এটা রুট ডোমেন সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু এখানে অ্যাক্সেসেবল মনে করেন যে হয়ে গিয়েছে। যেমন এখানে কনফিগারেশনগুলো আমি দেখাই দিই, যে এটা রুট ডোমেনের কারণে সরাসরি আমার যে আইপিটি রয়েছে সেই আইপির এগেনস্টে এটি ডোমেনটা কিন্তু অ্যাক্সেসেবল। ঠিক আছে, এই সেভাবে কনফিগার করে দেওয়া আছে। তো এখানে সফটওয়্যার ক্লাউসও রয়েছে, আমি এখানে যদি সফটওয়্যার ক্লাউস অ্যাক্টিভ করতে পারি, অন্যান্য ফাংশনগুলোও সেট আপ করে নিতে পারি। তো আজকের এই পর্যন্তই, আর যদি কারো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আশা করি আপনারাও ভিপিএস সেট আপ দিতে পারবেন, এই পর্যন্ত আসবেন। আর অন্য একটি ভিডিওতে আমি বাকি বিষয়গুলো কমপ্লিট করে দেবো, যে বাকিগুলোকে যে মানে সিকিউর করতে হয় সেই সিকিউর বিষয়গুলো আরও প্রফেশনালি, মানে লাইসেন্সকে কীভাবে পারচেস করবেন। আপনারা যদি চান স্বল্প মূল্যের যদি লাইসেন্স চান, যেহেতু এটার টোটালি ইয়ারলি $27 আর কি, $27-28 হলো আপনার টোটাল লাইসেন্স ফি সিঙ্গেল সার্ভার ইউজের। তো আপনার চাইলে বাল্ক লাইসেন্স আমাদের রয়েছে, সেইটা আপনাদেরকে আমরা দিতে পারি, প্রোভাইডিং সেখান থেকে ইউজ করতে পারেন। তো টেম্পোরারি কিন্তু আপনারা এরকম অলওয়েজ টেম্পোরারি একটা লাইসেন্স পেয়ে যাবেন, যখন এটা ইনস্টল করবেন টেম্পোরারি লাইসেন্স পেয়ে যাবেন। আর ওভারঅল টেস্টিংয়ের জন্য আই এম শিওর আপনারা অনেক কিছু টেস্ট করবেন। সো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, এবং যদি কোশ্চিন থাকে তাহলে কোশ্চিন করবেন। অনেক কিছু যেহেতু একটা ভিডিওতে স্বল্প ভিডিও অনেক কিছু দেখানো সম্ভব হয় না, আর আপনাদের যদি সাপোর্ট লাগে তাহলে আমার মোবাইল নাম্বারে অথবা আমার ইমেলে অথবা আমার ফেসবুকে সরাসরি যোগাযোগ করবেন। আশা করি চেষ্টা করব আপনাদের মানে যথেষ্ট সাপোর্ট দেওয়ার চেষ্টা করব, যে সাপোর্টটি আপনাদের দরকার। আর আপনারা এখানে আরও অনেক কাজ আছে যে কাজগুলো করতে হবে, হোস্টিং প্রিভিলেজ, যেমন এখানে প্যাকেজ তৈরি করতে হবে, যে মানে আপনি যদি মানে হোস্টিং বিজনেস করেন তাহলে অবশ্যই আপনাকে প্যাকেজ সেট করতে হবে, রিসেলার সার্ভিসের ফাংশন সেট করতে হবে, আরও আদার্স কাজ রয়েছে যে কাজগুলো করতে হবে। যেহেতু আমি একটা ভিডিও আপনাদের ভিপিএস কীভাবে সেট করতে হয়, তারপরে আপনার ওয়েসটাকে কীভাবে আপডেট করতে হয়, তারপরে সেই ওয়েসে আপনি কীভাবে ওয়েবজু বা কোনো প্যানেল ইনস্টল করবেন, এই বিষয় নিয়ে যে পুরোপুরি একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আশা করি ধারণাটি আপনারা যথোপযুক্তভাবে পেয়েছেন। আমি আশা করি সকলে এই অনুযায়ী প্র্যাকটিসটা অন্ততপক্ষে করতে পারবেন। আর একটি বিষয় বলে রাখি, আপনারা যদি ভিপিএস পারচেস করতে চান তাহলে আমি একটা ওয়েবসাইট দেখাই, মানে অ্যাজ ইউজুয়ালি সেখান থেকে 35% আপনারা ডিসকাউন্ট পাবেন। সেটা হচ্ছে joypurhost.com থেকে যদি আপনারা সার্ভার ভিপিএস যদি পারচেস করেন, তো এদের যে ভিপিএসগুলো রয়েছে মনে করেন যে $8 পাবেন, এইটাতে আপনি 1/2 র্যামের যদি একটা ভিপিএস নেন তাহলে 35% ডিসকাউন্ট পাবেন। আপনি আমার যদি এমআই সানি 35 কোর ইউজ করেন তাহলে পেয়ে যাবেন। মান্থলি বিভিন্ন প্যাকেজের এখানে রয়েছে, এইটাও আপনারা টেস্ট করে দেখতে পারেন প্র্যাকটিস পারপাসে একটা কোড নিয়ে। তো এখান থেকেও নিতে পারেন, অথবা আমার আরও 2-3টা লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওর ডিটেলসে, সেখান থেকে গিয়েও আপনারা পারচেস করে নিতে পারেন। সো আই হোপ
যে আপনাদেরকে যে জয়পুর হোস্টে নিতে হবে এমন না, জয়পুর হোস্টে হলে আপনি বাংলা টাকায় নিয়ে নিতে পারবেন। আর বাকি যে 2টা লিঙ্ক থাকবে সেই 2টা লিঙ্ক থেকে আপনারা যদি পারচেস করতে যান মেবি আপনাকে ইউএস ডলার দিয়ে পারচেস করতে হবে। সো আমি আশা করি আপনারা যদি টেস্টিং পারপাসে ভিপিএস নিয়ে এরকম প্র্যাকটিস করতে চান পার্সোনালি, আবার হোস্টিং বিজনেসও স্টার্ট করতে পারেন। সো আই হোপ দিস ভিডিও ইজ হেল্প অল ইউ গাইস। যারা বিগিনার তাদের জন্য খুবই কাজে আসবে, যারা হোস্টিং বিজনেস করতে চাচ্ছেন তারাও করতে পারবেন। আর একটি কথা আমি তো বলতে ভুলেই গিয়েছিলাম, যারা আইএসপি প্রোভাইডার তারা নিজেদের যদি আইপি লাইসেন্স থাকে, ওই আপনার হলো 24 পোর্টের বা 23 পোর্টের যদি কোনো ডেডিকেটেড আইপি আপনাদের নেওয়া থাকে ওই অস্ট্রেলিয়া থেকে, মানে আপনার সেই লাইসেন্স আইপিটি যে অ্যাপনিকের যে আইপিটি, তাহলে আপনি কিন্তু নিজেও কিন্তু আপনার লোকালি মানে ফিজিক্যালি আপনি আপনার একটা সার্ভার সেট আপ দিয়ে সেইটা থেকে কিন্তু আপনি আপনার হোস্টিং বিজনেসটা করতে পারেন। জানি না আমার এই সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন কি না, তারপরও আশা রাখি যে ভিডিওটি যদি দেখেন তাহলে শেষ মোমেন্টে এই বিষয়গুলো জানতে পারবেন। তো আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।